হে গাইস, তুমি আমার ভাবনা গল্পের পার্ট 6 এ সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ইশি নেহাকে ডেকে বলল, নেহা তোমার সাথে আমার কিছু কথা ছিল। নেহা বলল, আমার সাথে কি কথা? নেহা এ কথাটা ভালোভাবেই বলল, কারণ এখানে নীল দাঁড়িয়ে আছে। নীলের সামনে কিছু বললেই ও ফেসে যাবে, তাই কিছু বলল না। ইশি নেহাকে বলল, আজ আমার ফ্ল্যাটে তোমার দাওয়াত রইল। নেহা বলল, আমার? ইশি বলল, হ্যাঁ, আসলে আমি যে সায়েন্স এক্সিবিশনে জিতলাম তাই ট্রিট তো দিতেই হয়। নেহা বলল, হ্যাঁ, কিন্তু তোমার তো আরো বাকি বন্ধু আছে। ইশি বলল, হ্যাঁ, কিন্তু তুমি যে আমার কথায় এভাবে শুধরে গেলে তাই আমি খুব হ্যাপি। তার মানে আমরা তো বন্ধুই হলাম, তাই না? এই কারণেই আমি ডাকছিলাম তোমাকে। নেহা বলল, বাহ, খুব ভালো, তো ঠিক আছে, আমি আসব। ইশি বলল, হ্যাঁ, তাহলে আজ বিকেল 7টা নাগাদ চলে এসো। নেহা বলল, ঠিক আছে। ইশি চলে গেল আর নেহা মনে মনে বলল, নিজেই নিজের পায়ে কুড়োল মারলে তো। এবার তো নীলও থাকবে ওখানে তোমাকে বাঁচানোর জন্য। এবার দেখো তোমার কি হয়। বলেই নেহা একটা বাঁকা হাসা হাসলো। অপরদিকে ইশি দূরে এসেই নীলকে ফোন করলো। ইশি বলল, হ্যালো। হ্যাঁ, নেহা রাজি হয়ে গেছে। নীল বলল, পাখি ফাঁদে পড়েছে তাহলে। ইশি বলল, হ্যাঁ, তুমি যদি তখন ওখানে না থাকতে তাহলে ওখানেই নিজের আসল রূপ দেখিয়ে দিত। নীল বলল, এত তাড়াতাড়ি হয়ে গেলে মজা আসবে না তো। আর ও তো জানে না খেলা তো কেবল শুরু। ইশি বলল, হ্যাঁ, আর তুমি কখন আসছো? নীল বলল, আমি নেহার আসার আগেই পৌঁছে যাব। আর বাকি কাজ করে রেখেছো তুমি? ইশি উত্তর দিল, হ্যাঁ। নীল বলল, ঠিক আছে, আমি রাখছি। নেহা এদিকেই আসছে। বিকাল 6:30। কলিং বেল এর আওয়াজ পেয়ে ইশি দরজা খুলে দেখলো নীল দাঁড়িয়ে আছে। ইশি বলল, আরে ভিতরে এসো। নীল বলল, আজ খুব এক্সাইটেড মনে হচ্ছে। ইশি বলল, এক্সাইটেড হব না নাকি এত বড় কাজ করতে হবে? নীল বলল, হ্যাঁ, তাও ঠিক কথা। ইশি বলল, তুমি বেশি দেরি না করে ওই পিছন দিকটায় লুকিয়ে যাও, আর ওখান থেকে দেখা যাবে না, বুঝেছো? আর সব রেডি রাখাই আছে। নীল বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। আর হ্যাঁ, নিজের খেয়াল রেখো। ইশি উত্তর দিল, হ্যাঁ, আমি ঠিকভাবেই সব কিছু করব। নীল ইশির কথা মতো লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পরেই নেহা আসলো। নেহাকে দেখে ইশি একটা মেকি হাসি দিয়ে বলল, বাহ, তুমি এসেছো। আমি সত্যিই খুব খুশি হয়েছি। এই নাও, কফি তো রেডি করেই রেখেছিলাম। কথাটা বলেই ইশি যখনই নেহার হাতে কফির কাপটা দিল অমনি নেহা সেটাকে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়ে বলল, কি ভেবেছ তোমার নাটক আমি জানি না? একদম আমাকে নীলের মতো ভাববে না, ঠিক আছে? তোমার এই ন্যাকামো দেখে ও গলতে পারে, কিন্তু আমি না। তাই এই সব ন্যাকামি অন্য কোথাও করবে আর কি। আর তুমি কি ভেবেছিলে এভাবে আমাকে বাড়িতে এনে হেনস্থা করবে আর আমি কিছু বুঝতেও পারবো না? ইশি যথাসম্ভব নিজেকে শান্ত রেখে বলল, তুমি ভুল ভাবছো নেহা। নেহা উত্তরে বলল, কি ভুল? হ্যাঁ, কি ভুল? আমি ঠিক বলছি। আর হ্যাঁ, তোমার বাড়িতে আমি তোমার এই সব ন্যাকামো সহ্য করার জন্য আসিনি। আমি তোমাকে ওয়ার্ন করতে এসেছি যে নীলের থেকে আর আমার বন্ধুদের কাছ থেকে দূরে থাকো, না হলে ভালো হবে না কিন্তু। ইশি বলল, আমি তোমার বন্ধুদের সাথে গিয়ে কথা বলি না, ওরাই আমার সাথে কথা বলে। আর দুটো গ্রুপ শত্রুতা ভুলে গিয়ে যখন বন্ধুত্বই করতে চাইছে তখন তুমি কেন এরকম করছো? কেন সবকিছু ভুলে গিয়ে বন্ধুত্ব করছো না? নেহা বলল, বন্ধুত্ব? তাও আবার তোমাদের মতো ছোট লোকদের সঙ্গে? আমাদের গ্রুপের সবাই হলো হাই লেভেলের মানুষ, আর তোমরা নিজেদের সঙ্গে আমাদের তুলনা করছো? ইশি বলল, আসলে কি বলো তো, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। আমি ভেবেছিলাম তুমি হয়তো বদলে গেছো, কিন্তু না, তোমার মনের এই কালো ভাবনাকে আমি কেন হয়তো কেউই কোনোদিন মুছতে পারবে না। নেহা বলল, আমাকে জ্ঞান দিচ্ছ? সাহস তো কম নয় তোমার। ইশি বলল, সাহস যদি দেখানোরই হতো তাহলে আমার প্রজেক্ট নষ্ট করার জন্য তোমার নামে অনেক আগেই আমি কমপ্লেন করতে পারতাম। নেহা এবার চমকে গেছে ইশির মুখে প্রজেক্ট এর কথা শুনে। নেহা বলে উঠল, এসব কি বলছো তুমি? প্রজেক্ট? আমি তো কিছু করিনি। ইশি বলল, আর কত মিথ্যে বলবে তুমি? তুমিও জানো আর আমিও জানি আমাকে হারানোর জন্য তুমি আমার প্রজেক্টের মেইন পার্ট খুলে রেখে দিয়েছিলে। নেহা বলল, আমার নামে মিথ্যা অভিযোগ করা বন্ধ করো। তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমি লুকিয়ে তোমাদের প্রজেক্ট নষ্ট করেছি যাতে তুমি কম্পিটিশনে হেরে যাও? ইশি বলল, এ বাবা, আমি কখন বললাম এ কথা যে তুমি আমাকে হারানোর জন্য প্রজেক্ট নষ্ট করেছো? ইশির কথার ভাঁজে নেহা এবার পুরোই ফেঁসে গেল। হ্যাঁ, আমি নষ্ট করেছি, আর বেশ করেছি নষ্ট করে। এত কিছু করার পরেও
তুমি কি করে বেঁচে যাও বলো তো? আর ওই নীলের সাথে যে কি কালো জাদু করেছো যে সব সময় তোমাকে সাপোর্ট করে? ইসি উত্তরে বলল, আমাকে নয়, নীল ঠিকঠাকই সাপোর্ট করে। আর রইল বাকি আমার বেঁচে যাওয়ার কথা। তো একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আর আমাকে যদি অন্য মেয়েদের মতো দুর্বল ভেবে থাকো তাহলে সেটা সম্পূর্ণ ভুল। আর হ্যাঁ, আমার ধৈর্য এর পরীক্ষা নিচ্ছ নাও, কিন্তু যেদিন আমার ধৈর্য এর পরীক্ষা শেষ হবে সেদিন কি হবে সেটা তোমার কল্পনারও বাইরে। নেহা বলল, তোমার এইসব সাহস নীলের জন্য, তাই না? নীল তোমাকে সাপোর্ট করে বলে? ইসি বলল, আমার যে কোনো কাজ করার জন্য আমি নিজেই যথেষ্ট। নেহা বলল, খুব অহংকার না তোমার? নীলকে যদি তোমার বিরুদ্ধে না করেছি তাহলে আমার নাম নেহা নয়। নীল বেরিয়ে এসে বলল, কোনোদিনই পারবি না, তাই নিজের নাম পাল্টে ফেল। নীলের গলার আওয়াজ পেয়ে নেহা ভয় পেয়ে গেল আর আবার নাটক করে বলল, তুই এখানে কি করছিস? নীল উত্তরে বলল, ভাগ্যিস আসি, না হলে একজনের আসল রূপ তো দেখতেই পারতাম না। নেহা বলল, কি বলছিস তুই? নীল বলল, আমি কি বলছি সেটা বুঝতে পারছিস না, তাই না? কি ভেবেছিস প্রজেক্ট নষ্ট করে ইশিকে হারিয়ে দিবি? আমি তো ভাবতেও পারি না তুই আমার বন্ধু আর এরকমটা করে ফেললি। মানে তুই একবার এটা ভাবলি না যে ওই প্রজেক্ট নষ্ট হলে আমিও হেরে যাব, সাথে সাথে আমাদের কলেজটাও হেরে যাবে, শুধুমাত্র তুই ব্যক্তিগত শত্রুতার জন্য এরকমটা করলি? নেহা বলল, নীল তুই ভুল ভাবছিস। নীল এবার একটা থাপ্পড় মেরে বলল, এই চরটা আমার আরো আগে মারা উচিত ছিল। আমি ভেবেছিলাম তুই শুধরে গেছিস, কিন্তু সবই আমার ভুল। আমি তোকে নিজের বন্ধু ভেবে বিশ্বাস করেছিলাম, কিন্তু না তোর কাছে আছে বন্ধুত্বের দাম, না আছে কোনো সম্পর্কের দাম। নেহা কাঁদতে কাঁদতে বলল, প্লিজ নীল, এভাবে বলিস না, আমি তোকে হারানোর জন্য এইসব করিনি, প্লিজ বিশ্বাস কর আমাকে। নীল বলল, আর কি বিশ্বাস করব আমি? এখান থেকে চলে যা, নইলে আমার আবার হাত উঠে যাবে। ঠিক আছে, চলে যাচ্ছি। কথাটা বলে নেহা চলে গেল আর নীল সোফার উপর মাথায় হাত দিয়ে বসে পড়ল। ইসি বুঝতে পারলো নেহার এই কাজের জন্য নীল নিজেও খুব হার্ট হয়েছে, তাই ওর পাশে গিয়ে বসে বলল, নীল ঠিক আছো তুমি? নীল বলল, ঠিক রাখার মতো আর কিছু রেখেছে বাকি? ইসি বলল, দেখো নীল, সবসময় তো সবকিছু আমাদের হাতে থাকে না, কিন্তু তাই বলে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়লে সেইটা আমাদের আরো দুর্বল করে দেবে। নীল বলল, ওর কাজের জন্য আমার নিজের গিল্ট ফিল হচ্ছে। ইসি বলল, এটা হওয়া স্বাভাবিক নীল, কিন্তু তোমাকে নিজেকে সামলাতে হবে। ইসির হাত দুটো ধরে নীল বলল, ইসি প্লিজ, পারলে আমাকে ক্ষমা করে দিও। ইসি বলল, নীল তুমি আর কাঁদলে এবার আমার নিজের গিল্ট ফিল হবে যে তুমি আমার বাড়িতে এসে এভাবে কান্নাকাটি করছো। ইসির কথা শুনে নীল হেসে বলল, ঠিক আছে আর কাঁদবো না, তবে হ্যাঁ ফ্রেন্ড। কথাটা নীল ইসির দিকে হাত বাড়িয়ে বলল। ইসি কিছুক্ষণ ভেবে হাত বাড়িয়ে দিয়ে বলল, ফ্রেন্ড। থ্যাংক ইউ, আজ তাহলে আমি আসি বলে নীল বেরিয়ে গেল। নীল চলে যাওয়ার পর ইসি মনে মনে বলল, এটা তুই কি করলি ইসি? আবার সেই একই ভুল করতে যাচ্ছিস না? খালি তো বন্ধু, কিন্তু এর থেকে বেশি কিচ্ছু না। ইসি এরকম কেন বলল নিজেকে? আর এই বন্ধুত্ব কি আদেও এগোবে অন্য সম্পর্কের দিকে? পরের দিন কলেজে বিহান ইসিকে বলল, কি রে ইসি, তুই মনে হচ্ছে খুব ব্যস্ত? ইসি উত্তরে বলল, হ্যাঁ রে, আসলে ওই সামনের ঈদের ছুটিতে একটু বাড়ি যাব, মানে মা বারবার বলছে ঈদের সময় বাড়িতে আসতে। রোষা বলল, তার মানে তুই এইবার ঈদে আমাদের সাথে থাকবি না? ইসি বলল, কি করব বল, মাঝে মাঝে তো একটু বাড়িতেও যেতে হয়। রিপন বলল, সে তো ঠিক আছে, আমি তো ভেবেছিলাম আগের ঈদের মতো এবারও আমাদের গ্রুপ নিয়ে অনেক ঘুরবো, অনেক বেশি মজা করব, তা নয়, ম্যাডাম চললেন বাড়ি। ধুর। ইসি বলল, কি করব বল, তোরা যেমন আমাকে ভালোবাসিস তেমনি মা বাবারও তো ইচ্ছে করে আমার সাথে সময় কাটাতে, তাই তো যাচ্ছি। আর হ্যাঁ, বাড়িতে ঈদ কাটানোর পর তোদের সাথেও ঘুরবো, চিন্তা করিস না। বিহান মুখটা বেচকে বলল, কিন্তু তাও। ইসি গিয়ে বিহানের গালগুলো টিপে বলল, ওলে বাবা লে, আর লাগ করতে হবে না। ইসির এরকম বাচ্চাদের মতো কথা বলার ধরন দেখে ওরা হেসে ফেলল। রিপন বলল, তুই না সত্যি এমন করিস যে রাগ করে থাকা যায় না। রোষা বলল, আচ্ছা তো তুই নিজের বাড়ি যাচ্ছিস কবে? ইসি উত্তরে বলল, এই তো কালকে যাচ্ছি। বিহান বলল, ও তাহলে আজকে একটু পার্টি হয়ে যাক প্লিজ। ইসি বলল, হ্যাঁ, কিন্তু কোথায়? আর কে আছে বল যে যার বাড়িতে গিয়ে আমরা একটু পার্টি করব? বিহানের কথা বলার ধরন দেখে ইসি বুঝে গেল যে সব কটা আজ ওর বাড়িতেই তাণ্ডব চালাবে। ইসি বলে উঠল, এই একদম না বলে দিলাম, তোরা সব কটা ফাজিল আমার বাড়িতে আমি ঢুকতে দিব না। রিপন বলল,
আমাদের তুই এইভাবে অপমান করলি। বিহান ও রিপনের সাথে সাথে বলল, বন্ধু হয়ে তুই আমাদের এভাবে বললি। সবকটার ইমোশনাল অত্যাচারের ফলে ইসি শেষমেশ অতিষ্ঠ হয়ে রাজি হয়ে গেল। ইসি বলল, আচ্ছা ঠিক আছে পার্টি করবি, কিন্তু ড্রিঙ্ক বা নেশা করা চলবে না কিন্তু। বিহান বলল, আরে তুই এত চাপ নিচ্ছিস কেন, আমরা ওসব পাপীদের মতো কাজ করি না। ইসি উত্তরে বলল, আহা গো আমার পুণ্যকারী মহান ব্যক্তি, এতদিন কোথায় ছিলেন আপনি? বিহান উত্তরে বলল, হে বালিকা, আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম। এইসব মজা করতে করতে সেদিন কলেজ কাটলো। আর এদিকে নীল আজকে কলেজে যায়নি। কারণটা এবার জেনে নেই চলুন। নীল তার মায়ের সাথে ফোনে কথা বলছে। হ্যাঁ মা, আমি কালকে আসছি বললাম। রীতা শেখ মানে নীলের মা বলল, হ্যাঁ হ্যাঁ আমি জানি, প্রত্যেকবার আসবে বলে আর ঠিকই খুঁজে পাওয়া যায় না। নীল বলল, আরে মা, এইবার আমি ফাইনালি থাকবো, আর একদম 7 দিন পর্যন্ত থেকে যাব। রীতা শেখ বললেন, হ্যাঁ সাবধানে আসিস। নীল বলল, এরপর ফোন কেটে দিল। নীল এবার ব্যাগ গোছাতে লাগলো, কারণ কালকে ওকে নিজের বাড়িতে যেতে হবে। আর এদিকে পার্টিতে এই দেখ এগুলো কেমন লাগলো, কথাটা বলে বিহান কতগুলো বিয়ারের বোতল বের করলো। ইসি বলল, এগুলো কেন এনেছিস, আমি বারণ করেছিলাম না? বিহান বলল, আরে এই দুটো বোতলে কি আর নেশা হয় নাকি, জানে মেরি জানে মান। ইসি বলল, বেরো আমার বাড়ি থেকে। রিপন বলল, আরে ধুর একটুখানি প্রমিস। ব্যাস আর কি, সব শুরু হয়ে গেল। আর ইসি তো এইসব খায় না, কিন্তু বাকিরা একেবারে নিজেদের অবস্থা বেহাল। তাও বিহানের একটু হুঁশ আছে, কিন্তু বাকি দুজন তো দেশে নেই। আর বিহান ইসিকে বলল, ইসি আমি এদের বাড়ি দিয়ে আসছি। ইসি বলল, না তুই নিজেও ঠিক নেই, আমি যাচ্ছি। ইসি আর কথা না বাড়িয়ে সবাইকে বাড়ি ছেড়ে দিয়ে নিজের ফ্ল্যাটে ফিরে গেল। কি হবে যখন দুজনেই যাবে নিজের নিজের বাড়ি? তাহলে কি ঈদে প্রেম হবে না? কি হবে এরপর? তো গাইস, এই ছিল তুমি আমার ভাবনা গল্পের পার্ট 6। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই, টাটা।